নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে জায়গাটা আমরা যেতে চলেছি সেখানে বাংলা সাহিত্যের এক বিখ্যাত লেখক অনেকখানি সময় কাটিয়েছেন এবং তার জন্য এই জায়গাটা খুব স্পেশাল। আমরা আজকে এক্সপ্লোর করব তার বাড়ি এবং তার আশেপাশের জায়গাটাও খুব মনোরম, শান্ত, সুন্দর, সেটাও ঘুরে দেখব। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে দেউলটি। চলো, বাকি কথা হচ্ছে রাস্তায়। আমি জানি অনেকেই গেস করে ফেলেছো, যারা যারা গেস করতে পারোনি তাদের বলছি রাস্তায় যে কার বাড়ি যাচ্ছি, কোন বিখ্যাত সেই লেখক। আমি শিওর তোমরা তার লেখা কিন্তু পড়েছো। তো এখন অবধি কে কে গেস করলে কোন লেখকের বাড়ি? যদি গেস করতে না পেরেছ আমি বলে দিই, ছোটোবেলায় কে কে তোমরা ছিনাদ বহুরূপী পড়েছিলে বলো, একদম ছোটোতে। তারপরে নতুন দা, সকলেই বলছি কিন্তু শ্রীকান্তর অংশ। আর সব থেকে মন ছুঁয়ে যায় একটা গল্প, মহেশ, সবে কিন্তু তারই লেখা। আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কথা বলছি। তোমরা কি কেউ কেউ শ্রীকান্ত পড়েছো? আমি শ্রীকান্তটা পড়েছি। কি অসাধারণ গল্প, মানে তোমার মনে হবে যে আমি একটা অন্য লাইফ তখন লিভ করছি যখন তুমি শ্রীকান্তটা পড়বে। চিংড়িঘাটা আমরা বেরোলাম, তোমরা জ্যাম দেখি মনে হয় বুঝতে পারছো এটা চিংড়িঘাটা। এরপর আমরা মা ফ্লাইওভার ধরবো। আর এবারে রুটটা হচ্ছে আমাদের ওই যেবারে বোটানিক্যাল গার্ডেন গেছিলাম, প্রিন্সেপ ঘাটের পাস হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে সেই রুটে আমরা যাব। হুগলি সেতু ক্রস করতে হবে আমাদেরকে। আমরা এখন রয়েছি মা ফ্লাইওভারে, আর এখনও 64 কিলোমিটার বাকি এখান থেকে। আর একটু টাইমিং মেনটেন করে বেরিয়েছি, কারণ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়িটা ওটা দুটো টাইম খোলা থাকে। একটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা, আর একটা হচ্ছে 3টে থেকে 5টা। তো আমরা 3টে থেকে 5টা স্লটটা টার্গেট করে বেরিয়েছি। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ওখানে যে রয়েছে রূপনারায়ণ নদী, তার সৌন্দর্য উপভোগ করব। ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু, মা গঙ্গার উপরে বিদ্যাসাগর সেতু, আর এর নিচেই রয়েছে প্রিন্সেপ ঘাট। খড়গপুর, হলদিয়া, বর্ধমান সব এই রুটে যাওয়া যায়। আবার জ্যাম। ভাই বাইক নিয়ে যাওয়ার একটু সুবিধা উপভোগ করছি, সাইড হয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড জ্যাম ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিরক্তিকর, সত্যি কথা বিরক্তিকর। এত জ্যাম আমার মোটেও ভালো লাগে না। আমি জানি না কতগুলো কথা রেকর্ড হয়েছে, কিন্তু আমার গোপ্রোটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। অতিরিক্ত হিটের জন্য বন্ধ হয়ে গেছিল। তা এখন অনেকটা বেশি ফ্রি লাগছে, কারণ হচ্ছে জ্যামটা অ্যাটলিস্ট পাচ্ছি না। হ্যাঁ, একদম পুরো একদম খা করছে হাই রোড, কারণ রোদটা প্রচণ্ড লাগছে। মানে আমরা হয়তো ভুল টাইমে বেরিয়ে পড়লাম। সবাই খুব সকাল আসতে হতো, নাহলে বিকেল দিকে এলে প্রবলেম এটাই যে ফিরতে অনেকটা রাত হয়ে যেত, এটাই সমস্যা। সামনে টোলগেট রয়েছে, আমাদের ফ্রি টোলগেট টু হুইলারের। প্রায় 50 কিলোমিটার এই হাইওয়েটাতে টানা রাইড করে দিয়েছি। হাইওয়েতে সেরকম ইন্টারেস্টিং কিছু থাকেনি, তাই আমি বেশি বকবক করিনি আর কি। আর বাকি মাত্র 22 কিমি। এখন বাজে 2:21, 3 মিনিট ফাস্ট, মানে 2:18। সেই লেভেলের জাম পাচ্ছি মাঝে মধ্যে রাস্তায়। হোয়াট ইজ দিস ম্যান? এগুলো কি ভাই, এত পাতা? এদের হেলমেট এসে লেগে গেলে বিপদ হয়ে যাবে। রাস্তার মাঝে কেমন ফেলে দিয়েছে, হঠাৎ করে চোখে লেগে গেলে না আর সামনে ভিজিবিলিটি কমে যাবে, ব্যাস। ভাই রোদটা কি লাগছে ভাই, আমার একদিকে ঝাপ মানে পুড়ে গেল একদিকে গালের। কি অবস্থা, অনেকক্ষণ রোদে গরমে রাইড করার পর একটু দাঁড়ালাম। আর বেশি দূর নেই, আর মোটামুটি 13 কিলোমিটার মোটে বাকি আছে। তো এই হাইওয়েতে যখন রাইড করছিলাম গরমটা এত জোর ফিল হচ্ছিল, এখন তো সেভাবে গরম পড়েইনি। চলো রেস্ট নিয়ে নিই, একটু জল খেয়ে নিই, তারপর আবার বেরিয়ে যাব। চলো বেরিয়ে পড়ি আবার। আমি তো হাইওয়েটার নামটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আমরা এতক্ষণ ধরে যে ট্রাভেল করছিলাম সেটা হচ্ছে NH-16 থ্রু। এতক্ষণ অবধি আমরা হাইওয়েতে ট্রাভেল করলাম, এরপর আমরা বেঁকে যাব লেফটে, হাইওয়ে থেকে বেরিয়ে যাব। এই যে হাইওয়ে ছেড়ে দিলাম, এই দেখো দেউলটি ঢুকে গেছি আমরা। এতক্ষণ পরে মনে হচ্ছে একটু শান্তি লাগছে। এই যে গ্রাম্য ফিল, গাছপালা দেখতে পাচ্ছি। খুব জ্যাম পুরো একদম রাস্তা, গাড়ি ঘোড়া, ভাল লাগে না ভাই। এদিকে ভাগতে হবে। এই দেখো এখানে লেখা আছে পোস্টারে। চলো, এই দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে স্ট্যাচুও করা রয়েছে। এটা না
ফাইনালি আমরা পৌঁছে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। মানে ছোটোবেলায় যখন গল্প পড়তাম কোনোদিনও ভাবিনি যে এরকম একটা মানে কালজয়ী লেখকের আমরা বাড়ি দর্শন করতে পারবো আর কি। যাই হোক, দেখো এই হচ্ছে বাড়ি। আমরা 3টের সময় ঢুকবো, এখন কটা বাজে? 2:51। এই হচ্ছে বাড়ি। আর এটা তো শুধু বাইরের থেকে তোমরা লক্ষ্য করছো, এর ভিতরে রয়েছে অনেক কিছু জিনিস, অনেক কিছু স্মৃতি। চলো যখন ঢুকতে পারবো ভিতরে তারপরে তোমাদের সাথে সেসব শেয়ার করব। আর এই হচ্ছে শরৎচন্দ্রের লেখা কিছু কোট, তোমরা দেখে নিও। আর এই পাশেরটা হচ্ছে মহেশের সেই বিখ্যাত গল্প। বিশ্বাস করো ছোটোবেলায় যখন আমাদের টেক্সট বইয়ে গল্পটা পড়েছিলাম না, জাস্ট চোখ দিয়ে জল এসে গেছিলো। যখন সেই গরুটা মারা গেল আর কি, গফুর আর আমিনা ওর মেয়ে, আর মহেশ যখন মারা গেল, সেই খেতে পাচ্ছে না, তারপরে ওরা চলে গেল মারা যেয়ে পড়ে। মানে কি বলবো, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আর ভাবতে অবাক লাগে যে আমরা সেই বিখ্যাত লেখকের বাড়ির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। ছোটোবেলায় পড়েছিলাম, মনে আছে? তোমরা জানি না কারা কারা পড়েছো, আমাদের তো সিলেবাসে ছিল। প্রথম পড়েছিলাম শ্রীকান্তর ফার্স্ট পার্ট হচ্ছে ছিনাদ বহুরূপী, এবং তারপরে নতুন দা সেই নৌকায় করে ইন্দ্রর সাথে যাত্রাপালা দেখতে যাওয়ার থিয়েটার দেখতে গেছিলো, মনে আছে? শ্রীকান্ত ইন্দ্রর সাথে ওর নতুন দাকে নিয়ে। সেই গল্পগুলো যেন যখন গল্পগুলো পড়ি না, তখন মনে হয় যেন ওই পার্টিকুলার জায়গাটাতে আমি উপস্থিত আছি, এরকম একটা ফিল। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলো কিন্তু দারুণ, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। পল্লী সমাজ যদি তোমরা কেউ পড়ে থাকো, অসাধারণ গল্প। যাই হোক, এখন আমরা একটু ওয়েট করি, দেখি কখন এর ভিতরে আমরা প্রবেশ করতে পারি, আর ভিতরে তোমাদের সাথে বাকি সব জিনিস একদম শেয়ার করতে পারি। কি কি রয়েছে, কোথায় তিনি বসে সব কিছু লিখতেন, সবই তোমাদের দেখাবো। আমি গাড়িটা ওখানে রেখে দিয়েছিলাম, ওখানে কিন্তু নয়, এইদিকে আলাদা করে লেখা রয়েছে ভিজিটার্স পার্কিং এরিয়া। তো এখানে এসে গাড়িটা রাখবো। এখানে ডাব 60 টাকা করে, তাই তো? আর ছোটোটা 50। অনেকক্ষণ অপেক্ষার পর 4টের সময় খুললো। শীতকালে 4টে থেকে 6টা আছে, গ্রীষ্মকালে মার্চের 1 তারিখ থেকে 4টে থেকে 6টা। শীতকালে 3:30 থেকে খুলে যায়, কিন্তু গ্রীষ্মকালে মার্চের 1 তারিখ থেকে 4টে থেকে 6টা। শীতকালে মনে হয় 4:30, 3:30 থেকে 5:30 অবধি। ভিতরের পরিবেশটা বেশ মনোরম, অনেক ধরনের গাছপালা রয়েছে, আর সাথে অনেক পাখির ডাক হয়তো তোমরা শুনতেই পাচ্ছ। 3জনকার এখানে সমাধিস্থল রয়েছে, তো চলো দেখে আসি সেটা। এখানে হচ্ছে হিরণময়ী দেবী সমাধি, আর এখানে হচ্ছে স্বামী বেদানন্দের সমাধি, আর এটা হচ্ছে উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। এটা লেখার পরে এই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বালসার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বই তোলা লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে। জুতো কাছের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে বসে বসেই সেই মহান অনেক উপন্যাস হয়তো এখানে বসে বসেই লিখেছিলেন। অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের 4র্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। এটা হচ্ছে সেই লেখা। আচ্ছা, দেবদাসটাও কি এখানে লেখা আছে? এখানে না, দেবানন্দপুর 25 বছর বয়সে লেখা, ওটা জন্মস্থান যেখানে 25 বছর বয়সে। আচ্ছা, এইটা জীবনের শেষ লেখা হচ্ছে এই বাড়ি থেকে, মানে বিপ্রদাস। মানে এখানে লাস্ট 12 বছর, শেষ 12 বছর এখানে ছিলেন। 26 থেকে 38। 26 থেকে 38। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পাওয়া ছবি। এই ঘরটা, এইটা বৈঠকখানার ঘর। এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন, হারকিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং।
ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। একদম কোণে গড়গড়া রয়েছে, উনি তামাক খেতেন। তার পাশে ওটা ভালভসে রেডিও রয়েছে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্যানের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাঁচের আয়না। এটা জল চৌকি, উনি বিছানায় বসে লেখালেখি করতেন। এটা বুক সেলফ, 4টে দিকের বই উনি যে কোনো দিক দিয়ে টেনে বার করতেন। এইটা চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এখানে ময়ূর পুষতেন। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি না খেতে সোনা নলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার গোপ্রোটা ঠিক টাইমে একদম সাথ ছেড়ে দিয়েছে। যতবার রেকর্ড করছি অটোমেটিক রিপেয়ার দেখাচ্ছে, আর রেকর্ডই হচ্ছে না। মোবাইল থেকে এগুলো রেকর্ড হচ্ছে তাই। আমার নাম সুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বোনের রান্নাঘরটা পড়ে, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। আর এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য সিস্টেম। এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই দেওয়ালটা মাটি রয়েছে, 40 ইঞ্চির দেওয়াল। আমরা যাচ্ছি এখন উপরে রয়েছে শোবার ঘর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোবার ঘর এটাই। এই বাড়িটার যে এই যে বেলকনিটা না, এই বেলকনিটা আমার খুব পছন্দ। কারণ দেখো বেলকনি থেকে ভিউটা দেখো, এত সুন্দর, মানে কি বলবো। আর পুরো মায়াবিক ব্যাপার রয়েছে বাড়িটার মধ্যে পুরো। তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। বিশেষ করে যারা তোমরা সাহিত্য পছন্দ করো তারা তো অবশ্যই ঘুরে যেতে পারো। ওই সাইডেরটা হচ্ছে শরৎচন্দ্রের বেডরুম। আর এইটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। পুরো বাড়িটা আমরা ঘুরে দেখলাম খুব ভালোভাবে, এবং এখানে যারা রয়েছে তারা খুব ভালোভাবে একদম এক্সপ্লেন করে সব কিছু দেখাচ্ছিল, এবং ফটো তুলতেও। এবং আমি খুব অবাক হলাম, অন্য জায়গায় ফটোগ্রাফি আর এলাও থাকে না, এখানে কিন্তু বলছে খুব ভালো করে তুলে নাও, ফটোগ্রাফি আর করে নাও। তো ফটোগ্রাফি করে নিলাম। এবং সত্যিকারের মানে এত বড় একজন লেখকের যে বাড়ি এইভাবে ঘুরে দেখতে পারো, 12টা বছর তিনি এখানে কাটিয়ে গেছিলেন। তো সেই যে একটা মানে অতীতে চলে যাওয়ার একটা ব্যাপার, সেটা কিন্তু সত্যিই রোমাঞ্চকর। তোমরা এসে অবশ্যই ঘুরে যেতে পারো। চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, এরপরে যাবো রূপনারায়ণ নদীর কাছে। চলো, ক্লিপ নেবে, এটা দিয়ে দিন তো, গার্ডারের ক্লিপ। ওই দেখো রূপনারায়ণ নদী। এখন রূপনারায়ণ নদীর ধারে সানসেট দেখতে যাবো। ও ভাই কি দারুণ লাগছে ভাই এখানে বাইক চালাতে। নদীর পাড়ে বাইক চালানোর মজাটাই আলাদা, দারুণ লাগছে, দারুণ। এই জায়গার ভিউটা তোমরা ফিল করতে পারছো? এটা সূর্যাস্ত হচ্ছে, এটা নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে, একটা মৃদুমন্দ বাতাস, অসাধারণ। बदन चुराए चुपके से आए मेरे ख्याल
सपनों के दीप जलाए कहीं। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গোপ্রো আবার ডেড হয়ে গেছে, ওই জন্য মোবাইল থেকে আমাকে মানে রেকর্ড করতে হচ্ছে লাস্ট পার্টটা। তো তোমরা কেমন ঘুরলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর এই রূপনারায়ণের সৌন্দর্য কেমন উপভোগ করলে আমাকে অবশ্যই জানিও। আর যদি এরকম অনেক আরও জায়গা যদি ঘুরতে ভালোবাসো তো দেখে নিও, এখানে কোথাও একটা পিং করলাম ভিডিও, দেখে নেবে। চলো আজকের মতো টাটা, বাই।